আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও থেকে। 2024 সালের আইটিপি পরীক্ষার্থী ভাই ও বোনেরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক নিয়ে আজকে আলোচনা করব। এবং এই গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। প্রতিদিন এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসব এবং অল্প সময়ের মধ্যেই আমরা এই ভিডিওগুলো শেষ করব, যাতে আপনারা কম সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারেন। যাই হোক, আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম যে টপিকটি হচ্ছে সেটা হচ্ছে আয় বর্ষ এবং কর বর্ষের মধ্যে আমাদের আজকের প্রথম যে টপিক সেটি হচ্ছে গিয়ে আয়বর্ষ এবং করবর্ষের মধ্যে পার্থক্য। দেখুন, এখানে প্রশ্নগুলো দুইভাবে আসতে পারে। 1 নম্বরের জন্য আসতে পারে, আবার 2 নম্বরের জন্য আসতে পারে। যদি এই কোয়েশ্চেনটি 2 নম্বরের জন্য আসে তাহলে একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করব 2-3টা পয়েন্টে। আর যদি 1 মার্কসের জন্য আসে তাহলে আমরা 1-2 লাইনের মধ্যে শেষ করব, কারণ বেশি সময় এখানে স্পেন্ড করে কোনো লাভ নেই, কারণ যত বড় করে লিখি না কেন 1 নম্বরের বেশি পাওয়া যাবে না। তাহলে দেখি আয়বর্ষ। আয়বর্ষটা হচ্ছে যে বছরই কর ধার্য করা হয় তার পূর্ববর্তী বছরকে আমরা আয়বর্ষ হিসাবে ধরবো, কারণ ওই বছরের আয়ের উপর বেস করে আমি পরে কর দেবো। সেই জন্য ওই বছরটাকেই, আগের বছরটাকেই তাকে কি ধরা হয়? আয়বর্ষ হিসাবে ধরা হয়। আবার অন্যদিকে আমরা যদি কর বর্ষ ধরি, তাহলে যে আর্থিক বছরে আয়ের উপর কর ধার্য করা হয় সেই বছরটাকে আমরা কর বর্ষ হিসাবে বিবেচনা করি। গেল একটা পার্থক্য। আরেকটা পার্থক্য আসতে পারে, এটা ভিত্তির উপর চিন্তা করে, যে আয়বর্ষ করবর্ষের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। করবর্ষের উপর ভিত্তি করে আয়বর্ষটা নির্ধারিত হয়ে থাকে, কিন্তু কর নির্ধারণী বছর আয় বছরের উপর ভিত্তি করে নিরূপিত হয় না। 3 নম্বর যে আরেকটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করতে পারি, আইনগত বর্ণনাটা, যে আয়বর্ষ সম্পর্কে আমরা যে ধারণাটা পাই সেটা হচ্ছে কি 2-35 ধারায়। 2-35 ধারায় আমরা আয়বর্ষ সম্পর্কে ধারণা পাই, আর করবর্ষ সম্পর্কে ধারণা পাই আমরা 2-9 ধারায়। এই পয়েন্টগুলো উল্লেখ করতে পারলে আমাদের নাম্বারটা আমরা পেয়ে যেতে পারি। আরেকটা টপিক আমরা আলোচনা করব এখন, সেটা হচ্ছে বাসিন্দা বা নিবাসী করদাতাকে। এই কোয়েশ্চেনটাও আসতে পারে প্রশ্নটি, যে বাসিন্দা বা নিবাসী করদাতা কে। দেখুন, 1984 সালের আয়কর অধ্যাদেশের 255 ধারায় উল্লেখিত বিধানসমূহ পালনকারী করদাতাকে বাসিন্দা করদাতা বলা হয়। যেমন, কোনো ব্যক্তি করদাতা যদি ন্যূনতম 182 দিন বাংলাদেশে অবস্থান করেন, ন্যূনতম 182 দিন বাংলাদেশে অবস্থান করেন, তাহলে তিনি বাসিন্দা করদাতা হিসাবে বিবেচিত হবেন। বাসিন্দা করদাতাকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অর্জিত আয়ের উপর কর প্রদান করতে হবে। মানে তিনি বাংলাদেশে থাকুক অথবা বাংলাদেশের বাইরে থাকুন, অর্জিত আয়ের উপর কর প্রদান করতে হবে। এ প্রকার করদাতাকে মোট আয়ের উপর আয়ের পরিমাণ অনুসারে বিভিন্ন হারে কর পরিশোধ করতে হয়। তাহলে এটা হলো আমাদের বাসিন্দা বা নিবাসী করদাতা। তারপর অনিবাসী বা অবাসিন্দা করদাতা। 1984 সালের আয়কর অধ্যাদেশের 255 ধারার উল্লিখিত বিধানসমূহ পালন করতে ব্যর্থ হলে ওই সকল করদাতাকে 242 ধারা অনুযায়ী অবাসিন্দা করদাতা বলে। যারা বাসিন্দা বা নিবাসী করদাতা নয় তাদেরকেই আমরা অনিবাসী বা অবাসিন্দা করদাতা বলি 242 ধারা অনুযায়ী। অবাসিন্দা করদাতাকে শুধু বাংলাদেশের ভিতরের আয়ের উপর কর প্রদান করতে হয়, শুধু বাংলাদেশের ভিতরের আয়ের উপর তাকে কর প্রদান করতে হয়। এ প্রকার করদাতা তার মোট আয়ের উপর কোনো প্রকার কর রেয়াত পায় না, তার মোট আয়ের উপর কোনো কর রেয়াত সে পাবে না। নাগরিকত্বের ভিত্তিতে অবাসিন্দা করদাতাকে আবার 2 শ্রেণীতে ভাগ করা যায়, আবার আমরা 2 শ্রেণীতে ভাগ করে থাকি। আরেকটি প্রশ্ন এখন আলোচনা করবো, সেটা হচ্ছে টিআইএন। টিআইএন বলতে কি বোঝায়? টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার বা করদাতা শনাক্তকরণ নম্বর। টিআইএন 12 অঙ্কের একটি কম্পিউটার জেনারেট নম্বর। মনে করি ডাক্তার আহসান হাবিবকে সার্কেল 3, করঞ্চল 2, ঢাকার একজন করদাতা। তার নামে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বরাদ্দকৃত টিআইএন নাম্বার হচ্ছে 02120520032।
এক্ষেত্রে বরাদ্দকৃত টিআইএন এর প্রথম 3টি অঙ্ক অর্থাৎ 038 হল সংশ্লিষ্ট বৈতনিক সার্কেল 3 এর কোড। পরবর্তী 3টি অঙ্ক হচ্ছে তার করদাতার ব্যক্তি এবং সর্বশেষ 4টি অঙ্ক হচ্ছে তার সংশ্লিষ্ট সার্কেলের করদাতাদের ক্রমিক নম্বর। এখন দেখুন টিআইএন প্রাপ্তির পদ্ধতিটা কি, আমরা কীভাবে এই টিআইএনটা পেতে পারি। এখানে কয়েকটা পদ্ধতি আছে, এটা কীভাবে আমরা পেতে পারি সেগুলো এখন দেখুন একটু আলোচনা করব। শুধু নতুন করদাতাকে টিআইএন ফর্ম পূরণ করিতে হয়। নতুন ঋণদাতাকে, কোনো ব্যক্তি শ্রেণীর নতুন করদাতাকে টিআইএন সনদ বা নম্বর প্রাপ্তির জন্য প্রথমে 2 প্রস্থ টিআইএন ফর্ম পরিশিষ্ট 2 ন্যায় ইংরেজি বড় অক্ষরে দ্বারা পূরণ করে সংশ্লিষ্ট আয়কর সার্কেলের উপকর কমিশনের নিকট দাখিল করতে হবে। আবেদনকারী তার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, ওয়ার্ড কমিশনার অথবা যে কোনো টিআইএনধারী করদাতা দ্বারা সত্যায়ন করে তাহা 2 প্রস্থ টিআইএন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করিতে হইবে। করদাতার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আরেকটা হচ্ছে কি আয়কর অধ্যাদেশ 1984 এর বিধি 64B অনুযায়ী যথাযথভাবে পূরণকৃত পূর্ণাঙ্গ টিআইএন ফর্ম দাখিলের পরবর্তী কর্মদিবস 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক টিআইএন সনদ ইস্যু করার বিধান আছে। বর্তমানে অনলাইনে টিআইএন নেওয়া যায়। বর্তমানে আমরা খুব সহজে টিআইএনটি নিতে পারি। এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করলে টিআইএনটা পেতে পারি। টিআইএন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আমাদের যাদের প্রয়োজন আমরা এটা নিয়ে রাখবো, নিলে আমাদের অনেক কাজে লাগবে। আজকে যে এই 5টা পয়েন্ট আলোচনা করলাম, আপনারা অবসর সময় এগুলো যদি একটু শুনেন তাহলে হয়তো আপনাদের অনেক কাজে লাগবে। এবং এরকম ছোটো ছোটো ভিডিওগুলো আমাদের এই পেজে পাবেন। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।